সুপ্রদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ উদ্যোগ পাবলিক হেলথ অনুষ্ঠানের পর্ব নাম্বার 9। আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আমরা আমাদের অনুষ্ঠানে জনস্বাস্থ্যের মধ্যে একটি খুবই নাজুক বিষয় নিয়ে কথা বলছি, যেটি নিয়ে হয়তো চর্চা মানে বিগত বছরগুলোতে হয়নি, কিন্তু করোনাকালীন সময়ে এসে আমরা এই জিনিসটি চর্চা করছি। আজ আমরা কথা বলবো জনস্বাস্থ্য ও আন্তঃবিভাগীয় সমন্বয় এই বিষয়ে। আর আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য যুক্ত রয়েছেন ডক্টর তাসলিমা জামান, সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। আমাদের সাথে আরো যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মুহাইমিনুল হক, জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। আপনাদেরকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনাদের আসসালাম। সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ সবাইকে। দুঃখিত। ধন্যবাদ ম্যাম। শুরুতে আমি আপনার কাছে আসবো এবং আমরা যে বিষয় সম্পর্কে বা আমাদের দেশীয় যে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে পরিচিত, সেটি হচ্ছে যে আউটডোর বা চেম্বার ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। আমি আজকে আপনার কাছে জানতে চাইবো যে এই আউটডোর বা চেম্বার ভিত্তিক দুঃখিত, চেম্বার ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা এটি এবং জনস্বাস্থ্য, এই দুটোর মাঝে আসলে সম্পর্কটা কি বা কোথায় আমাদের আসলে যোগ সাজসটা করিয়ে নেওয়া উচিত, সে সম্পর্কে আপনার কাছে শুনবো। ধন্যবাদ খাদিজা, আপনাকে আপনার সুন্দর প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু উন্নত বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে একটু ডিফারেন্ট এই সেন্সে যে আমাদের গভর্নমেন্ট থেকে যে হেলথ সার্ভিসটা দেয়া হচ্ছে সেটা এবং আমাদের জনসংখ্যা, এই দুটোর মধ্যে প্রপোর্শনটা খুব একটা ইকুয়াল না, যথেষ্ট ঘাটতি রয়েছে বলতে হবে। যে কারণে দেখা যাচ্ছে যে আমাদের গভর্নমেন্ট যে হেলথ সার্ভিসটা আছে সেটার বাইরেও জনগণকে অনেক রকম ভাবে হেলথ সার্ভিসকে অ্যাপ্রোচ করতে হয়। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আমাদের এই আউটডোর সার্ভিস, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি আমরা জনপ্রিয় হচ্ছে প্রাইভেট চেম্বার নামে। তো প্রাইভেট চেম্বার এবং জনস্বাস্থ্য, এই দুটোর মধ্যে যথেষ্ট পরিমাণ সমন্বয়ের দরকার আছে বলে আমি মনে করি। কিন্তু যেখানে ঘাটতি রয়ে গেছে, আমাদের দেশে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে এই জায়গাটাতে। এই প্যান্ডেমিক এসে, করোনা বা কোভিড-19 যে প্যান্ডেমিক এসেছে সেটা এসে আরো বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কতটা নাজুক। এবং জনস্বাস্থ্য বলেন, আমাদের আউটডোর সার্ভিস বলেন, অথবা আমাদের হসপিটাল স্ট্রাকচার বলেন, প্রত্যেকটা জায়গায় আমাদের কাজ করার অনেক 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 বেশি সুযোগ রয়েছে, এবং উন্নতি করার যদি জায়গা বলেন সেটারও অনেক বেশি সুযোগ রয়েছে আমাদের জন্য। তো এই ক্ষেত্রে আসলে জনস্বাস্থ্য আর স্বাস্থ্য ব্যবস্থা দুটোকে আমরা অনেক সময় কনসেপ্টটা বুঝতে পারি না, যে জনস্বাস্থ্যটা কি আর স্বাস্থ্য ব্যবস্থাটা কি, এই কনসেপ্টটাতেই আমাদের ঘাটতি রয়েছে। আমরা আসলে জনস্বাস্থ্যর ব্যাপারটাকে আমি বলবো যে আমরা সাধারণ মানুষ, এমনকি আমরা যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত, তারাও এই ব্যাপারটার সম্বন্ধে খুব একটা সচেতন নই আমরা। আমাদের কাছে মনে হয় যে জনস্বাস্থ্য ব্যাপারটা শুধুই সচেতনতা, শুধুই স্যানিটেশন, শুধুই ভ্যাকসিনেশন, এই জাতীয় ক্যাম্পেইন, এগুলোর সাথেই জড়িত। কিন্তু একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা অ্যাকচুয়ালি পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের উপরেই বেস করে তৈরি। উন্নত বিশ্বের দিকে তাকালেও একই জিনিস বোঝা যাবে, এবং বাংলাদেশে যে এই কনসেপ্টটার ঘাটতি রয়েছে সেটাও আমরা পদে পদে অনুভব করছি। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন যে জনস্বাস্থ্য সম্পর্কে আমাদের যে ধারণাটুকু রয়েছে সেটি কিন্তু খুবই ভুল ধারণা রয়েছে। আমরা শুধু হাত ধোয়া বা ভ্যাকসিনেশনের মতো জিনিসটাকে জনস্বাস্থ্য মনে করি। আসলে জনস্বাস্থ্য কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। আমরা সাধারণত জিনিস, আমি ছোট্ট করে একটু বলি যে আমরা সাধারণত অসুখ হলে ডাক্তারের কাছে যাই, কিন্তু জনস্বাস্থ্য আমাদের ব্যবস্থাটাকে এরকম করে তৈরি করে দেয় যে আমরা অসুখ হওয়ার আগে সেটি কিভাবে প্রতিরোধ করব, সেই ব্যবস্থাটুকু হচ্ছে আসলে জনস্বাস্থ্য। আমি এখন ডক্টর আপনার কাছে আসবো, যে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো একজন তরুণ চিকিৎসক, আপনার কাছে জনস্বাস্থ্যের ভাবনা কি, বা আপনার কাছে কি মনে হয় আপনার বন্ধু বান্ধব বা আপনার যে সার্কেল,
সার্কেলের এখনকার যারা নতুন চিকিৎসকরা আসছেন তাদের মাঝখানে জনস্বাস্থ্য নিয়ে ধারণা কিরকম বা তারা জনস্বাস্থ্য নিয়ে আগ্রহী কিরকম সে সম্পর্কে যদি আপনি আমাদের একটু বলেন। ধন্যবাদ। আসসালাম আপনাদেরকে মানে আপনার আমাদেরকে একটু সুযোগ দেওয়ার জন্য হিউম্যান এইড এবং হচ্ছে ডক্টরস টিভিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। বর্তমানে আমরা জনস্বাস্থ্যে আমরা আগে যতটুকু এটা নিয়ে মানে সচেতন ছিলাম, কিন্তু বর্তমানে করোনাকালীন এই সময়টাতে আমাদের জনস্বাস্থ্য নিয়ে আমাদের মধ্যে এবং তরুণ ডাক্তারদের মধ্যে এর মানে বিশাল একটা মানে সমন্বয় এসেছে এবং এটা বিশাল একটা মানে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আমরা বর্তমানে এটা নিয়ে এতটা বেশি কনসার্ন যে আমরা এখন এটা নিয়ে জানতে চেষ্টা করতেছি এবং হচ্ছে এই পাবলিক হেলথ সেক্টরের মধ্যে আর কি কি ভাইটাল জিনিস আছে, কি আছে এবং এটা নিয়ে আমরা আরো কিভাবে সবার কাছে রিচ করতে পারি এবং আমরা আমাদের জনগণ যারা পেশেন্ট তারপর হচ্ছে যারা আসতেছে তাদেরকেও আমরা কিভাবে আরো তাদেরকে মানে হেলথ নিয়ে তাদেরকে আরো অনেক সুন্দর করে সবকিছু সম্পর্কিত মানে কথাগুলো বলতে পারি। শুধু পাবলিক হেলথ মানে এইটাই না যে আমরা শুধু মানে যেটা পুঁথিগত বিদ্যায় পড়ে আসছি, কিন্তু আমরা সেটাকে বাস্তবে কিভাবে অ্যাপ্লাই করব এটা আমাদের মধ্যে এখন তরুণ ডাক্তারদের মধ্যে দেখা যাচ্ছে ধীরে ধীরে এই পাবলিক হেলথ সেক্টরটা অনেক বেশি পরিমাণে তাদের মধ্যে জনপ্রিয় হয়ে আসতেছে। স্পেশালি করোনা সেক্টরটাতে এসে আমরা বুঝতে পারছি যে আমরা কতটুকু এই সম্পর্কিত অনেক মানে পিছিয়ে আছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি এখন ম্যাম আপনার কাছে আসতে যাবো। আমি এখন আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানতে চাবো, যেটি হচ্ছে রেফারেল সিস্টেম। এই সিস্টেমটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় খুবই কম প্র্যাকটিসে রয়েছে, কিন্তু আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে রেফারেল সিস্টেমটা অনেক বেশি ওইসব দেশে কার্যকরী। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই রেফারেল সিস্টেমটা কি এবং আমাদের দেশে আসলে এটাকে কিভাবে কার্যকরী করিয়ে নেওয়া যায় সে সম্পর্কে আপনার মতামত। খাদিজা, আপনি একটি বার্নিং কোশ্চেন করেছেন অ্যাকচুয়ালি। আজকে প্যান্ডেমিক করোনা এসে আমাদেরকে দেখালো যে আমাদের হেলথ সিস্টেমের কতটা নড়বড়ে অবস্থা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে আজকে যেখানে দেশের মানুষ দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারছে না এই মুহূর্তে, যেহেতু ট্রাভেল ব্যান আছে, আমরা ট্রাভেলিংটা ব্যান করে রাখা হয়েছে, অনেক দেশে এন্ট্রি নাই, আমাদের দেশ থেকে এরোপ্লেন যাচ্ছে না বা বাই এয়ার সবকিছু ট্রাভেলিং বন্ধ। সে কারণে মানুষ আজকে দেশের বাইরে দেশের সেবা চিকিৎসা সেবা নেবার জন্য যেতে পারছে না। কিন্তু দেশে যে চিকিৎসা চলছে সেটা কিন্তু অত্যন্ত সাফিসিয়েন্ট আমি বলবো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি ডিক্লেয়ার করেছেন যে যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে আছে সেটা আমাদের দেশের জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট। কিন্তু প্রবলেমটা কোথায়? তাহলে কেন জনগণ আমাদের স্বাস্থ্য সেবায় এখনো সন্তুষ্ট না? কোথায় প্রবলেমটা হচ্ছে? আমাদের যে ডাক্তার আছে অথবা আমাদের যে হেলথ সেক্টরে যে কর্মীরা আছেন, সেটা একজন ডাক্তার, নার্স অথবা ওয়ার্ড বয় থেকে শুরু করে ইচ এন্ড এভরিওয়ান, ফার্মাসিস্ট বলেন, ইচ এন্ড এভরিওয়ান, আমি বলবো যে মেধার দিক থেকে ইচ এন্ড এভরিওয়ান ইজ কনফিডেন্ট এবং সে তার জায়গাতে। আমরা ক্লিনিক্যালি যতটা এক্সপোজড, বহির্বিশ্বের অনেক ডাক্তার অনেক নার্স এই পরিমাণ রুগী কখনো সামনাসামনি দেখেও নি, এরকম বহু দেশ আছে। তারা ডামির উপরে কাজ করে বা ক্লিনিক্যালি আমাদের শার্পনেসটা ওদের থেকে অনেক ভালো। কিন্তু তাহলে প্রবলেমটা কোথায়? কেন আমাদের জনগণ আমাদের স্বাস্থ্য সেবার প্রতি সন্তুষ্ট না? প্রবলেমটা কিন্তু যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে মেইন প্রবলেম হচ্ছে আমাদের ওয়ার্কলোড, মানে ডক্টরদের পার ক্যাপিটা ওয়ার্কলোড অন্যান্য দেশের ডক্টরদের তুলনায় অনেক অনেক বেশি। তাহলে আসেন, কেন আমাদের ওয়ার্কলোডটা বেশি? প্রত্যেকটা ডক্টরকে কেন দিনে 50, 60, 100 জন পর্যন্ত রোগী দেখতে হয়? এমন ডক্টরও আছেন। কেন আমাদেরকে দেখতে হচ্ছে? কারণ আমাদের এখানে রেফারেল সিস্টেম নাই। রেফারেল সিস্টেম না থাকার কারণে, যদি এটা একটা এস্টাবলিশ রেফারেল সিস্টেম হতো যে সাধারণ সমস্যাগুলো নিয়ে আমাদের জনগণ আসবে এমবিবিএস ডক্টরের কাছে, সেই এমবিবিএস ডক্টর সেটা দেখবেন। অ্যাকচুয়ালি আমার বলাটা খুবই সরি টু সে, এমবিবিএস ডক্টর বলা উচিত হয় নাই, ডক্টরের কাছে আসবেন। সেই ডক্টর সেই পেশেন্টটাকে অ্যাসেস করবেন যে তার অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, পেটে অসুখ, এই পেটের ব্যথা বা ডায়রিয়া, এই প্রবলেম গুলোর জন্য আমাদের অবশ্যই স্পেশালিস্ট সার্ভিস জরুরি না। যেটা উন্নত বিশ্বে অলরেডি এস্টাবলিশ যে জিপি ডক্টর, যেটা জেনারেল ফিজিশিয়ান বলতে যা বোঝায়, প্রথমে জিপি ডক্টরের কাছে আসবে। তারাই মূলত মেইন স্বাস্থ্য কাঠামোর মূল ভিত্তি হবে।
তারাই ব্যাপারটাকে ওখানে হ্যান্ডেল করবে। যাদের ওপিডি ট্রিটমেন্ট লাগবে তাদেরকে ওপিডি ট্রিটমেন্ট দিবে, যাদেরকে ভর্তি করা দরকার তাদেরকে ভর্তি করবে। যদি জিপির আন্ডারে ভর্তি করে ট্রিটমেন্ট পসিবল হয় তাহলে জিপির আন্ডারে ভর্তি করে ট্রিটমেন্ট পসিবল হবে। তারপরে যদি সেই ট্রিটমেন্টটা সে দিতে না পারে, এক নম্বর হচ্ছে যে তার যে সেন্টার, পেরিফেরাল সেন্টার, সেখানে একটা হতে পারে তার লজিস্টিক সাপোর্ট নাই, একটা হতে পারে যে তার যে রোগটা সে ডিল করছে সেটা সে ডায়াগনোসিস করবার জন্য যে ফ্যাসিলিটিস দরকার সেটা নাই, অথবা সে তার নলেজের দিক থেকে তার কাছে মনে হচ্ছে যে এটা একটু কমপ্লিকেটেড, আমি এটা বুঝতে পারছি না, আমাকে আর একটু বড় বা এক্সপার্ট কারো হেল্প লাগবে। দিস ইজ কল রেফারেল সিস্টেম। তখন সে কি করবে, সেই পেশেন্টটাকে এই তিনটা কারণে যে কোনো একটা কারণে, একটা হতে পারে যে সে যেই সেন্টারটাতে কাজ করছে সেখানে সেই লজিস্টিক সাপোর্ট নাই, সেই পেশেন্টটাকে ওখানে ভর্তি করার মতন অবস্থা নাই। দ্বিতীয় হতে পারে যে সেই রোগটা সে ধরতে পারছে না, তার এক্সপার্ট অপিনিয়ন দরকার। তৃতীয় হতে পারে যে তার যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস দরকার সেটা ওইখানে নাই, তখন সে এটাকে হায়ার সেন্টারে রেফার করবে। দ্যাট মিনস ইট মে বি এ সেকেন্ডারি অর টার্সিয়ারি সেন্টার হসপিটাল হতে পারে। সো দিস ইজ কল্ড রেফারেল সিস্টেম। তখন অটোমেটিক্যালি প্রত্যেকটা ডাক্তারের ওয়ার্কলোড কমে আসবে। যখন আপনি পার ক্যাপিটা ওয়ার্কলোড কমে আসবে তখন আপনার কোয়ালিটি অফ সার্ভিস অটোমেটিকলি ইমপ্রুভ করবে। এখানে তখন আপনার কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে যখন কোশ্চেন হবে না। যত লজিস্টিক, ধরেন আমরা অ্যাজ এ পুয়ার কান্ট্রি হয়তো আমাদের কিছু কিছু জায়গায় আমরা আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু এর পরও যদি এই সিস্টেমটা ডেভেলপ করে যায় তাহলে আমার বিশ্বাস যে হেলথ যে কোয়ালিটি সার্ভিস দেয়া যেটাকে আমরা বলি, ধরেন একটা ডক্টর যদি সারাদিনে 20 জন রোগী দেখে, একদম মর্নিং টু ওয়ার্কিং টাইম 20 জন রোগী দেখে, ডেফিনেটলি 20 জন রোগীকে কিন্তু সে অনেকটা সময় দিয়ে এবং চিন্তা ভাবনা করে সেই চিকিৎসা ব্যবস্থা দিতে পারবে সে, ঠিক আছে। কিন্তু যদি একজন রোগীকে 20 জনের, একজন ডাক্তারকে 20 জনের জায়গায় 100 জন রোগীকে দেখতে হয়, তাহলে ডেফিনেটলি সে সেই চিকিৎসা ব্যবস্থাও দিতে পারবে না, সেই চিন্তা ভাবনা করবার সময়ও সে পাবে না, এবং ডেফিনেটলি আমাদের স্বাস্থ্য সেবার মান সেই রকম উন্নত হবে না। সো আমার কাছে মনে হয় যে যতই লজিস্টিক্যালি অথবা আমাদের দরিদ্র দেশ হিসেবে আমাদের যন্ত্রপাতি বলেন, হসপিটাল বলেন, এগুলোর সমন্বয়হীনতা থাকুক, তারপরে যদি রেফারেল সিস্টেমটা চালু হয়, আমার মনে হয় কোয়ালিটি অফ সার্ভিস অ্যান্ড কোয়ালিটি অফ হেলথ সার্ভিস উইল ইমপ্রুভ এ লট, এবং এটা আমাদের দেশের বাইরে যে আমাদের স্বাস্থ্য সেবা চলে যাচ্ছে সেটাকে ঠেকাতে অনেকটাই আশানুরূপ ফলাফল দিতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ ম্যাম, আপনি বেশ গুছিয়ে এবং খুব সুন্দর করে রেফারেল সিস্টেম এবং সেটি যেহেতু আমাদের দেশে কার্যকরী নাই এবং এর জন্য যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা ভঙ্গুর দশা তৈরি হচ্ছে সেটি খুব সুন্দর করে আপনি আপনার বক্তব্যে তুলে এনেছেন। আপনার কথার সাথে আমি একটু কথা মিলিয়ে বলতে চাই যে আমাদের যারা দেখছেন, যারা দর্শক আছেন, তাদেরকে উৎস করে বলতে চাই যে আমরা হয়তোবা দেখি যে আমাদের যারা রোগীরা আছেন তারা যে কোনো অসুখের জন্য সবার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের খোঁজ করেন। হসপিটালে যিনি হয়তো আউটডোরে বসে আছেন বা যিনি রুগীটাকে রিসিভ করছেন, একজন এমবিবিএস ডাক্তার হোক, যেটাকে ম্যাডাম বলছিলেন জেনারেল ফিজিশিয়ান যিনি আছেন, তার সাথে আমরা কিন্তু আন্তরিক ভাবে আমাদের সমস্যাগুলোকে শেয়ার করি না। আমরা বলি যে বড় স্যার আসুক, বড় ম্যাডাম আসুক, তাকেই বলবো, তার কাছ থেকেই আমার ট্রিটমেন্টটুকু নিব। কিন্তু সেই সেম ট্রিটমেন্টে কিন্তু একজন জেনারেল ফিজিশিয়ান আপনাকে দিতে পারে। সুতরাং শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থার মানুষই নয়, আমরা যারা রোগী আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকেও এসব ব্যাপারগুলোতে আরো বেশি সহযোগিতার হাত বাড়াতে হবে। আমি ডক্টর মহিমিনুল আপনার কাছে এখন আসবো দুটো বিষয় নিয়ে কথা বলতে। প্রথমে ম্যাডামের কথা থেকে একটু আসবো যে ম্যাম রেফারেল সিস্টেম নিয়ে অনেক কিছু বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই রেফারেল সিস্টেম নিয়ে তরুণ ডক্টরদের কি করণীয় বা তারা কিভাবে এগিয়ে আসতে পারে? এটি ছাড়া আপনার কাছে আমি ভালো জানতে চাইবো যে এই যে জনস্বাস্থ্যের ব্যাপারটা আমরা জানি যে করোনার কারণে এখন সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে, এই জনস্বাস্থ্য নিয়ে আসলে বর্তমানে বা ভবিষ্যতে আরো কি করণীয়, এই দুটো বিষয় সম্পর্কে আপনি যদি আমার সাথে একটু কথা বলেন। ধন্যবাদ। সেটা হচ্ছে ম্যাম আমাদেরকে খুব সুন্দরভাবে এবং গুছিয়ে অনেক ইনফরমেটিভ কথাবার্তা আমাদের বলে তুলে ধরেছেন এবং সেজন্য ম্যামকে অনেক ধন্যবাদ। এবং রেফারেল সিস্টেমটা ম্যাম যতটুকু বলেছেন এটা আসলেই সত্যি কথা এবং বাস্তব যে আমরা রেফারেল সিস্টেমটা আমাদের মাঝে কমে যাওয়ার জন্য আমরা বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের মধ্য থেকে কিছু পেশেন্ট যারা মানে বিদেশের দিকে চলে যাচ্ছে। তো আমাদের এখানে তরুণ চিকিৎসকদের যে ভূমিকাটা সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যে জিনিসটা পারতেছি না, তরুণ চিকিৎসকরাও কিন্তু ওটা চিকিৎসা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা মানে পেশেন্টের মনটা বা যে বিশ্বাসটা সেই জিনিসটাকে আমরা নষ্ট করে দিচ্ছি।
তো এই যে মানে আমরা যদি মানে যে জিনিসটা পারবো না, মানে আমরা যারা তরুণ চিকিৎসক, সেই জিনিসটা আমাদেরকে মেনে নিয়ে আমাদেরকে ডক্টর এবং হচ্ছে আমাদের যারা সিনিয়র টিচার আছেন তাদেরকে আমাদেরকে এই জিনিসটাকে মানে আহ তাদের হাতে ছেড়ে দেওয়াটাই আমাদের কাছে সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ, এবং সবচেয়ে এটা হচ্ছে আমাদের জন্য সকলের জন্য মানে ভালো। এবং দেখা যাচ্ছে পেশেন্টদের তাদের তাহলে আমাদের প্রতি একটা ভালো ধরনের বড় ধরনের একটা আস্থা চলে আসবে যে দেখা যাবে যে আমরা মানে মানে যে চিকিৎসাটা দিচ্ছি যেটা আমার লেভেলের সেটা আমি দিতে পারতেছি, আমার থেকে আরো একটু আমার যারা সিনিয়র টিচার বা স্যার তারা আমাদেরকে আরো একটু ভালো মানে তাদের পেশেন্টদেরকে ভালো সার্ভিস দিচ্ছেন। এভাবে একটা ভালো একটা বন্ডিং ডাক্তার সমাজের মধ্যে একটা ভালো বন্ডিং প্লাস একটা সুন্দর একটা রেফারেল সিস্টেম ক্রিয়েট হবে। আর থ্যাংক ইউ। আর একটা কোশ্চেন যেটা করেছেন যে মানে করোনা কালীন সময়ে আমাদের মানে কোশ্চেনটা আরেকবার প্লিজ মানে। বলছিলাম যে আমরা তো এই যে জনস্বাস্থ্যের ব্যাপারটা সম্পর্কে হয়তো আমরা আরো বেশি এখন সুস্পষ্ট ধারণা রাখছি করোনাকালীন সময়। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা এখন যে ধারণাটা পেয়েছি জনস্বাস্থ্য নিয়ে, সেটি নিয়ে বর্তমানে আমাদের কি করণীয় বা ভবিষ্যতে আমরা কি ধরনের কাজগুলো করতে পারি? বর্তমানে আমাদের যে করণীয় যেটা করণীয় মানে বর্তমান করোনা পরিস্থিতি আসার পর আমাদের জনস্বাস্থ্য নিয়ে আমরা যে জিনিসটা দেখতে পেরেছি যে আমাদের অবস্থাটা আসলে খুব বেশি একটা মানে ভালো না, আমরা একটু অনেক ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে আছি। তো বর্তমানে আমরা এটাকে নড়ে চড়ে বসেছে সবাই, এবং এটা নিয়ে তরুণ চিকিৎসক এবং সবার মধ্যেই একটা মানে ভালো আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং এটা আমরা এখন বর্তমানে যেটুকু পরিস্থিতি আছি এর থেকে আমি মনে করি যে আমাদেরকে এর থেকে আরো ভালো পজিশনে সামনের দিকে আগাতে হবে এবং আরো ভালো কিছু করতে হবে। এবং আমাদের মানে জনগণের মাঝে এই সম্পর্কিত অ্যাওয়ারনেস এবং হচ্ছিল এগুলো সম্পর্কিত সবকিছু মানে শুধু অ্যাওয়ারনেস করলে হবে না, এদের এগুলো সম্পর্কে তাদেরকে সবকিছু মানে বাধ্যবাধকতা নিয়ে আসতে হবে যে এটা মানতে হবে এবং এই সম্পর্কিত মানে কাজ করতে হবে। এবং এটা এটা আমাদের জন্য ভালো, এটা আমাদের জন্য খারাপ, এই বিষয়গুলো আসলে আমাদের মধ্যে অনেক বেশি পরিমাণে গ্রো আপ করতে হবে। এবং বর্তমানে চিকিৎসা সমাজের মধ্যে কিন্তু এই জিনিসটা ধীরে ধীরে আসতেছে মানে, এবং তারা মানে পাবলিক হেলথ সেক্টরটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং খুব সুন্দরভাবে মানে বর্তমানে বিভিন্ন যারা দেখা যাচ্ছে যারা পাবলিক হেলথ জিনিসটা শুনলেই অনেক সময় মানে অন্যরকম একটা মনোভাব ক্রিয়েট করতো, কিন্তু তারাও কিন্তু ধীরে ধীরে পাবলিক হেলথ সেক্টরের দিকে আগাচ্ছে, মানে খুব সুন্দরভাবে তারা এটাকে মানে হ্যান্ডেল করতে পারতেছে। এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে ধরে রাখার জন্য আমাদেরকে আরো মানে ফ্যাসিলিটিস গুলো আনতে হবে, এবং বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে এবং হচ্ছে আমাদের সবকিছুর পক্ষ থেকে আমাদের একটা ভালো ধরনের একটা ফ্যাসিলিটিস আমরা যেন পেয়ে যাই, এবং হচ্ছে সবাইকে এই পাবলিক হেলথ সম্পর্কিত আমাদের যে মানে সেক্টরটা এটা যেন আরো সমৃদ্ধ হয়, এই জন্য আমাদের গভর্নমেন্টকেও আমাদেরকে অনেক রকমের ফ্যাসিলিটিস দিতে হবে। এবং এই সম্পর্কিত বিভিন্ন রকম অ্যাওয়ারনেস এবং বিভিন্ন রকম প্রোগ্রাম সেমিনার এবং বিভিন্ন রকম এনজিও যেগুলো আছে সেই এনজিও গুলোকেও মানে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এবং সামনে আরো বেশি ভালো ভালো এনজিও এবং বিভিন্ন বিদেশ থেকে ট্রেন আপ করা বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে আমাদের পাবলিক সেক্টরের প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেন এই পাবলিক সেক্টরটা মানে যেতে পারে। এবং এই যে একটা মানে ভঙ্গুর দশা ছিল এবং এখান থেকে যে আমরা উত্তরণের চেষ্টা করতেছি আস্তে আস্তে, এইটা যেন পরবর্তীতে আরো সমৃদ্ধ হয় এবং আমরা যেন আরো কোনো বড় মানে প্রবলেম আসলে যেন সেটা খুব সুন্দরভাবে মোকাবেলা করতে পারি, এরই প্রস্তুতিটা আমাদের এখন থেকেই মানে তৈরি করে রাখতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি এখন আপনার কথার প্রেক্ষিতে ম্যাম আপনার কাছে আসবো যে ভাইয়া যে কথাটুকু বলছিলেন যে আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে প্রিপেয়ার হতে হবে, এবং আমরা এই করোনাকালীন সময় কিন্তু বারবারই একই কথাই বলা হচ্ছিল বা বারবার কথা উঠে আসছিল যে জনস্বাস্থ্যের যদি একটা ভিত শক্ত থাকতো আমাদের দেশে, তাহলে হয়তো আমাদের এই এত বড় পেন্ডেমিক এত ক্ষতির সম্মুখীন হতে হতো না। আমরা হয়তো জিনিসটাকে আরো খুব সহজ স্বাভাবিক ভাবে উঠতে পারতাম। আমি এখন আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই জনস্বাস্থ্য নিয়ে এখন আমাদের করণীয় কি, বা ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুতিমূলক কি কি ধরনের কাজগুলো এখনই শুরু করা উচিত? ধন্যবাদ। প্রশ্নটা খুবই যুগোপযোগী। আমি যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি কোভিড-19 একটা প্যান্ডেমিক, বাট সিমিলার পাবলিক হেলথ ইমার্জেন্সি কিন্তু গত দিনেও এসেছে, ভবিষ্যতেও আসবে। হ্যাঁ, এটাকে ধরে নিতেই হবে যে এবার আমরা এফেক্টেড হয়েছি, কিন্তু সার্স করোনা ভাইরাস কিন্তু 2002 থেকে এ পর্যন্ত 4বার অ্যাটাক করেছে পুরো পৃথিবীতে। আমরা হয়তো এবার এফেক্টেড হওয়াতে আমরা একটু দিশেহারা হয়ে গেছি। সো
আমাদের তাকাতে হবে উন্নত বিশ্বের দিকে, ওরা কিভাবে পাবলিক হেলথটাকে জেনারেল হেলথের সাথে কমিউনিকেশনটাকে করেছে। হ্যাঁ, তো আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, রিসেন্টলি হচ্ছে সিডিসিতে ওদের কোভিড-19 এই অবস্থাতে পাবলিক হেলথের রোল নিয়ে একটা পেপার পাবলিশ হয়েছে। তো সেখানে বলছে যে কোভিড-19 কমিউনিটি ভালনারেবিলিটি ইন্ডেক্স নামে ওরা একটা ইন্ডেক্স করেছে, স্কোরিং সিস্টেম। এটা কি? এটা হচ্ছে ওরা পুরো কমিউনিটিটাকে ওরা ভালনারেবিলিটির স্কোরিং করেছে। মানে ধরেন আপনি ঢাকায় বসে আছেন, আর ঢাকার বাইরে যদি আপনি চিন্তা করেন চিটাগং, রাজশাহী, সিলেট, বরিশাল, এই বিগ জোন গুলোকে যদি আপনি চিন্তা করেন, তাহলে এর একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করেছে ওরা। যেমন ধরেন ঢাকা ইজ দা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ঢাকা হচ্ছে, আমরা যদি ভালনারেবিলিটি স্কোরিং করি, ভালনারেবিলিটি স্কোরিং বলতে বোঝাচ্ছে ওরা যে পাবলিকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা কোন কতটুকু লেভেলে আছে সেটার স্কোরিং এর কিছু সিস্টেম করেছে ওরা। সেই সিস্টেমে ইন্ডেক্সিং করে তারা পুরো কমিউনিটিকে 4টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ভেরি লো ভালনারেবল, একটা হচ্ছে আপনার লো ভালনারেবল, একটা হচ্ছে ভালনারেবল, আর একটা হচ্ছে ভেরি ভালনারেবল। এরকম 4টা ভালনারেবল ইন্ডেক্স করেছে, যেটার ভিত্তিতে তারা পুরো দেশটাকে 4টা ভাগে ভাগ করেছে। ঠিক একইভাবে যদি আমরা আমাদের দেশটাকে ভাগ করতে যাই, দেখেন ঢাকার অবস্থা যদি জনসংখ্যার দিক থেকে দেখি, তাহলে এটা আমাদের কাছে মনে হচ্ছে যে ভেরি ভালনারেবল। বাট ঢাকায় যে পরিমাণ অ্যাওয়ারনেস গ্রো করেছে, সেই পরিমাণ অ্যাওয়ারনেস কিন্তু গ্রামে গঞ্জে এখনো গ্রো করেনি। এবং ধরেন আমি যদি জাস্ট আমাদের সেকেন্ড বিগ সিটি চিটাগং ধরি, চট্টগ্রাম ধরি, চট্টগ্রামেও কিন্তু এই পরিমাণ অ্যাওয়ারনেস নাই যে পরিমাণ অ্যাওয়ারনেস ঢাকায় আছে। সো এই যে স্কোরিং করে বা এই লেয়ারিং করে একটা দেশের কমিউনিটিকে পাবলিক হেলথের আন্ডারে আনা, এটা কিন্তু পাবলিক হেলথের একটা সবচেয়ে বড় প্রজেক্ট হওয়া উচিত বলে আমি মনে করি। এবং দিস ইজ দ্য টাইম যখন তারা এই পুরো দেশটাকে, আমাদের পাবলিক হেলথ সেক্টরের সাথে যারা জড়িত আছে, তারা অলরেডি এই প্যান্ডেমিকের উপর বেস করে পুরো দেশটাকে 2টা বা 3টা লেয়ারে ভাগ করে ফেলতে পারে, বা 4টা লেয়ারে ভাগ করে ফেলতে পারে, যে এই এত বড় একটা প্যান্ডেমিক আসার পরেও লোকজনের মধ্যে অ্যাওয়ারনেস গ্রো করার যে মিডিয়া আছে আমাদের, সেটা কোথায় কতটুকু অ্যাভেলেবল, এবং কতটুকু মানুষ সেই মিডিয়াটাকে কাজে লাগাতে পারছে, এবং পাবলিক হেলথ কিভাবে এই মিডিয়ার মাধ্যমে মানুষজনকে অ্যাওয়ার করছে। হ্যাঁ, এইটা কোথায় কতটুকু অ্যাভেলেবিলিটি, যেমন ঢাকায় যতটা অ্যাভেলেবিলিটি চিটংয়ে তার চেয়ে কম, তার চেয়েও কম রাজশাহীতে, তার চেয়েও কম সিলেটে, তারও চেয়ে কম ধরেন বরিশাল অথবা খুলনাতে। তো এই লেয়ারিটিটা করে ফেলে এই সেন্সাসটা যদি করা যায়, তার উপরে ভিত্তি করে আমরা ভবিষ্যৎ পাবলিক এনি ইমার্জেন্সি আমরা ডিল করতে পারবো বলে আমার কাছে মনে হয়। So it can be a very good way to make the community aware about any sort of communicable disease. এটা ধরেন এটা একটা জায়গা গেল পাবলিক হেলথের। আরেকটা জায়গা হচ্ছে দেখেন, আমাদের কিন্তু এই পাবলিক হেলথের মেইন কথা হচ্ছে নন থেরাপিউটিক প্রিভেনশন। মানে আমরা ডক্টরের কাছে চিকিৎসা নেবার আগে, আপনি খাদিজা প্রথমে এই কথাটা বলেছেন যে তার আগে আমাদেরকে ডিজিজ প্রিভেন্ট করতে হবে। ডিজিজ প্রিভেন্ট করতে গেলে, একটা প্যান্ডেমিক প্রিভেন্ট করতে গেলে আমাদের কি কি লাগছে, যেহেতু এটা কমিউনিকেবল ডিজিজ, আমাদের ফার্স্টে সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারে মানুষকে অ্যাওয়ার করতে হচ্ছে। তারপরে ধরেন ট্রাভেল ব্যান করতে হয়েছে, রিমোট অফিস সার্ভিসটাকে চালু করা সিস্টেমে আসতে হয়েছে, এবং একই সাথে ধরেন মোবাইল স্যানিটাইজেশন, মানে যেখানে সেখানে স্যানিটাইজার ইউজ করার যে সিস্টেম, থার্মোমিটার দিয়ে টেম্পারেচার স্ক্রিনিং করার সিস্টেম, তারপরে ধরেন হচ্ছে টেলিমেডিসিন দেওয়ার সিস্টেম। এই সমস্ত সিস্টেম গুলো কিন্তু পাবলিক হেলথেরই অংশ। এবং এটা শুধুমাত্র পাবলিক হেলথ না, পাবলিক হেলথ এবং জেনারেল হেলথের একটা অসাধারণ সমন্বয় হতে হচ্ছে প্রত্যেকটা জায়গায়। আমি বলবো যে এই প্যান্ডেমিক আমাদের যতটুকু না ক্ষতি করেছে, ডেফিনেটলি ক্ষতি করেছে, আমাদের জান মাল সবকিছুরই ক্ষতি হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি আমাদের লাভ হয়েছে। লাভ হয়েছে কি, আমাদের একটা সিস্টেম ডেভেলপমেন্টের একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে যে এই যতগুলো ওয়ার্ড আমি ইউজ করলাম, ট্রাভেল ব্যান বলেন, রিমোট অফিসিং বলেন, সোশ্যাল ডিস্টেন্সিং বলেন, টেলিমেডিসিন বলেন, মানুষের মধ্যে স্যানিটাইজেশনের যে সেন্স, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আমরা জিরো লেভেলে ছিলাম বলে আমার মনে হয়। এখন আমরা একটা কমিউনিকেবল ডিজিজ, ইন ফিউচারে যে এরকম প্যান্ডেমিক আরো আসবে না কেউ আমরা জানি না, আমাদের জীবদ্দশায় হয়তো আমরা আরো প্যান্ডেমিক দেখবো বলে আমার ধারণা। তো এই ধরনের একটা কমিউনিকেবল ডিজিজ কে প্রিভেন্ট করার জন্য পাবলিক হেলথের রোল সবচেয়ে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এবং সমন্বয়, যে এটা নিয়ে আজকে কথা, যে আন্তঃবিভাগীয় সমন্বয় জনস্বাস্থ্যের সাথে, এটা খুবই 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 জরুরি।
এটা গভর্নমেন্ট বলেন, প্রাইভেট সেক্টর বলেন, দুই সেক্টরকেই হাতে হাত রেখেই এগিয়ে আসতে হবে বলে আমি মনে করছি। ধন্যবাদ ম্যাম আপনাকে। আপনি আসলে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে আমাদেরকে বুঝাচ্ছিলেন যে আসলে পাবলিক হেলথের প্রয়োজনীয়তা যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কতটুকু গুরুত্বপূর্ণ, এবং আপনি বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন যে আপনি বলছিলেন যে কোভিড আমাদের অনেক ক্ষতি করলো, আমাদের কিন্তু কিছু জিনিস শিখিয়েও দিয়ে গিয়েছে। অর্থাৎ একটা জিনিসের যেমন খারাপ দিক রয়েছে, সেটি কিন্তু ভালো দিকে রয়েছে। এই কোভিড থেকে কিন্তু আমরা বেশ কিছু ভালো দিক, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটিকে যে ঢেলে সাজানোর যে একটা দরকার বা প্রয়োজন, সেটি কিন্তু আমাদেরকে কোভিড এসে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি এখন ডক্টর মোহাইমিনুল আপনার কাছে আসবো। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি তো একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন এবং বেশ কিছুদিন আগে আপনি পাশ করে বেরিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে মেডিকেলের শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থা কারিকুলামে যে পাবলিক হেলথের যতটুকু সংযোজন রয়েছে, সেটি কি যথেষ্ট একটি পাবলিক হেলথ সম্পর্কে সম্যক ধারণা নেওয়ার জন্য, বা আমাদের মেডিকেলের এই শিক্ষায় যেটি আমরা যদি বলি এমবিবিএস থেকে এবিসি অফ মেডিসিন, সেই জায়গাটুকুতে পাবলিক হেলথের মতো বিষয়টিকে আরো ব্যাপকভাবে সমন্বয় করা কি প্রয়োজন? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে বর্তমানে আমাদের এই পাবলিক হেলথ যে বিষয়টা আছে, এটা আমাদেরকে আরো একটু ইনরিচ করা উচিত এবং আরো একটু সমৃদ্ধ করা উচিত, এবং কোর্স কারিকুলামের সাথে এটা, এবং নট অনলি শুধু পুঁথিগত বিদ্যা। আমার কাছে মনে হয় যে নট অনলি আমরা বইয়ের ভাষার মধ্যে না থেকে আমরা বিভিন্ন রকম ওয়ার্কআউট এবং বিভিন্ন রকম কমিউনিটি প্লেসমেন্ট, এগুলো আমাদের প্রতি জোর দেওয়া উচিত। যে আমাদের কমিউনিটি প্লেসমেন্ট গুলোতে আমাদের যে আমাদের ইন্টার্নশিপে 15 দিনের যে একটা ইন্টার্নশিপের একটা ছিল যে মানে কমিউনিটি প্লেসমেন্ট, সেখানে দেখা যাচ্ছে যে আরো একটু প্লেসমেন্টটা যদি আরো একটু বাড়িয়ে দেওয়া যেত, তাহলে আমাদের রুট লেভেলের যেই বিভিন্ন বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের মানে নখদর্পণে চলে আসতো। এই কারিকুলামটার মধ্যে এই যে মানে কমিউনিটি প্লেসমেন্ট প্লাস হচ্ছে আমাদের ফিল্ড ভিজিট, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন রকম ক্যাম্পেইন, এই যে এই ক্যাম্পেইন, ফিল্ড ভিজিট, এই জিনিসগুলো যদি আরো একটু আমাদের কারিকুলামের মধ্যে আরো একটু ইনরিচ করা যেত, তাহলে আমি মনে করি যে আমরা আরো বেশি ভালো জানতে পারতাম এবং আমাদের স্টুডেন্টরা আরো বেশি এই বিষয়টা নিয়ে কনসার্ন হতো, এবং তারা মানে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি সচেতন হতো। এবং তাদের এবং এই জিনিসগুলো মানে শুধু মানে একঘেয়েমি তারা যদি না আসার জন্য তাদেরকে বিভিন্ন রকম ফিল্ড ওয়ার্ক ব্যবস্থা করা এবং তাদেরকে বিভিন্ন রকম ওয়ার্কশপের ব্যবস্থা করা, এগুলো করলে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে তারা থাকবে না, দেখা যাবে যে তারা জিনিসটা নিয়ে অনেক বেশি ভালো লাগতেছে এবং তারা মজা পাবে বিষয়গুলো পড়ে। ধন্যবাদ আপনাকে। ম্যাম, আমি আপনার কাছে আরেকটু যে ভাইয়ার কথা প্রেক্ষিতে আপনার কাছে আরেকটু আসবো, যে উনি যে কথাগুলো বলছিলেন বা কমিউনিটি প্লেসমেন্টের যে বিষয়টি নিয়ে বলছিলেন, যে যেটি বর্তমানে ইন্টার্ন ডক্টরদেরকে 15 দিন করতে হয়, বা যদিও আমরা জানি যে মাঝে এটিকে 1 বছরে বৃদ্ধি করানোর একটা প্রক্রিয়া চলছিল, কিন্তু সেই প্রক্রিয়াটি আবার স্থগিত হয়ে গিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে মেডিকেলের শিক্ষার্থীদের কাছে পাবলিক হেলথকে আরো কিভাবে ইফেক্টিভ উপায়ে তাদের সামনে নিয়ে আসা যায় বা তাদের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত করা যায়? একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয়? ধন্যবাদ খাদিজা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আসলে আমরা যখন নিজেরাও মেডিকেল স্টুডেন্ট ছিলাম, আমাদের কাছে মনে হয়েছে যে এই পাবলিক হেলথে যে 15 ডেজ এর ফিল্ড ভিজিটটা ছিল, এটা আসলে ওই সময় কমিউনিটি মেডিসিনের আন্ডারে ছিল, এবং আমাদের কাছে মনে হতো যে ইটস নাথিং বাট এ টুল। হ্যাঁ, আমি একদম সত্যি কথা বলছি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, বেশিরভাগ সময় আমরা দেখা যেত যে ফিল্ড ভিজিটে যেতাম, একটু আধটু দেখতাম টেকতাম আশেপাশে, বাট যে মেইন উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেটার সাথে আমরা কোনোভাবে নিজেদেরকে আত্মিকভাবে সমন্বয় করতাম না। ওই সময়টাকে আসলে ইটস এ পার্ট অফ আওয়ার স্টাডি, বাট এটা আমাদেরকে খুব একটা ইফেক্টিভ করেনি। এখানে পিছনে আমার দুটো জিনিস মনে হয়েছে। একটা হয়েছে যে এই এই যে সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু অনলাইন লাইভে আছি, আমাদের যে কোনো প্রকার ভুল আমাদের ত্রুটি এমবিবিএস এর আমরা নেটওয়ার্কের সমস্যার জন্য ম্যামকে কিছুক্ষণের সাময়িকের জন্য হারিয়ে ফেলেছি। আমরা আশা করবো ম্যাম খুব শীঘ্রই আমাদের সাথে আবার যুক্ত হবেন। দুঃখিত, বোধহয় একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছিল। এখন কি শোনা যাচ্ছে আমাকে? এখন কি শোনা যাচ্ছে?
কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আপনি আপনার উত্তরটি কন্টিনিউ করুন। দুঃখিত আমার ইন্টারনেট একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, যেটা বলছিলাম যে পাবলিক হেলথের এই পোর্শনটাকে আরো আকর্ষণীয় করার জন্য এমবিবিএস ছাত্রছাত্রীদের কাছে সেই ক্ষেত্রে আমরা একটা স্টেপ করতে পারি যে আমরা রিসার্চের পাবলিক হেলথের যে রিসার্চের পোর্শনটা আছে, যেমন ধরেন আমরা যদি প্রত্যেকটা স্টুডেন্টকে বা গ্রুপ করে দেই, ধরেন একটা ব্যাচে 150 জন স্টুডেন্ট আছে, তাদেরকে যদি আমরা ধরেন 20 জন করে একটা করে গ্রুপ করে দিই, প্রত্যেকটা গ্রুপকে আমরা একটা ডিসার্টেশনের মতন বা একটা ইন্টারমিডিয়েট লেভেলের একটা রিসার্চের কাজে দেই যে তোমাদেরকে এই 3 মাসে একটা টপিকস দেয়া হলো। যেমন বেসিক ডাটার কিন্তু আমাদের অনেক অভাব, যেমন আমাদের দেশে ধরেন একটা ডিজিজের প্রিভ্যালেন্স কত, ফ্রিকোয়েন্সি কত, এই ডাটাগুলোই আমাদের নাই। তো এই লেভেলের রিসার্চ গুলো কিন্তু পাবলিক হেলথের কাজ। ঠিক আছে, যে আমাদের দেশের যে ডায়রিয়া হচ্ছে সেটা সেই ডায়রিয়া গুলোর মধ্যে কতগুলো ওয়াটারি ডায়রিয়া হচ্ছে, কতগুলো হেমোরেজিক ডায়রিয়া হচ্ছে, কতগুলো পেশেন্ট অ্যাকিউট ডায়রিয়া থেকে ক্রনিক ডায়রিয়া চলে যাচ্ছে, এরকম অসংখ্য টপিকস আমি বলতে পারবো যে টপিকস গুলোর বেসিক ডাটাই নাই, যে এই ডিজিজটার ফ্রিকোয়েন্সি কত আমাদের দেশে, এই ডিজিজটার প্রিভ্যালেন্স কত, এটাই কিন্তু আমাদের নাই। তো ফার্দার রিসার্চ তো দূরে থাক। হ্যাঁ, তো আমি মনে করি যে এই বেসিক রিসার্চ গুলো আমরা স্টুডেন্ট লেভেল থেকেই শুরু করতে পারি। যেমন আমাদের কমিউনিটি মেডিসিন সম্ভবত এখন আমরা যখন পড়তাম তখন 3rd ইয়ার 4th ইয়ার 2 বছর ধরেই পড়ানো হতো। অ্যাকচুয়ালি 1st ইয়ার থেকে শুরু হতো ক্লাসগুলো, পরীক্ষা দিতাম আমরা 3rd ইয়ার 4th ইয়ারে। এখন বোধহয় শুধু 1 বছর পড়ানো হয়। এখন এই 1 বছরেও পসিবল যে আপনি পুরো গ্রুপটাকে একটা 150 জনের একটা গ্রুপটাকে যদি আমরা 20 জন 20 জন করে ভাগ করে দিই এবং 20 জনের মধ্যে একটা করে টপিকস ঠিক করে দিই যে তোমরা 20 জনে মিলে এই কমিউনিটি থেকে হেপাটাইটিস বি ভাইরাসের পজিটিভ পেশেন্ট কয়জন আছে সেটা তোমরা হচ্ছে সর্ট আউট করবে, এবং এটা তোমরা এটার উপরে একটা পেপার পাবলিশ করবে। ঠিক আছে, সেটার সাথে ডেফিনেটলি একজন গাইড থাকবেন যিনি পাবলিক হেলথের সাথে জড়িত আছেন। ডেফিনেটলি আমাদের কমিউনিটি মেডিসিন একটা ভাস্ট সাবজেক্ট এবং এটা রিলেটেড প্রচুর স্যার ম্যাডামরা জড়িত আছেন, এখানে বিভিন্ন লেভেলের স্যার ম্যাডামরা আছেন, লেকচারার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর লেভেলে, তারা আমাদেরকে গাইড করতে পারবেন। ঠিক আছে, সো এটা যদি করে তখন কি হবে, এই ছেলে মেয়েগুলো, এই 20টা ছেলে মেয়ে ধরেন একটা কমিউনিটির সাথে মিশলো, সেই কমিউনিটির হসপিটাল গুলো তাদেরকে ভিজিট করতে হচ্ছে, সেই কমিউনিটির সাধারণ মানুষদেরকে ভিজিট করতে হচ্ছে। যেমন আমি যদি একটা সিম্পল উদাহরণ দিই, যে ধরেন এই কামারপাড়া এলাকায় আমার যে হসপিটাল, এখন আমরা উত্তরায় কামারপাড়া এলাকায় যতগুলো নাপিতের দোকান আছে, কতগুলো নাপিত হেপাটাইটিস বি সম্বন্ধে জানেন বা হেপাটাইটিস সি সম্বন্ধে জানেন, এই সিম্পল ডাটাটা আমার এমবিবিএস লেভেলের স্টুডেন্টরাই কালেক্ট করতে পারবে বলে আমার কাছে মনে হয়। তো তখন ওরা কি করবে, তখন এই এলাকার কমিউনিটির সাথে মিশবে এবং এই যে অ্যাওয়ারনেস আছে কি নাই এই ডাটাটা তারা নিয়ে ফেলবে, নিতে গিয়ে তারা বুঝতে পারবে যে আসলে চিত্রটা কি। আসল চিত্রটা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষই বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ সম্বন্ধে কোনো অ্যাওয়ারনেসই নাই তাদের মধ্যে। তো এটা যখন ওরা একদম প্র্যাকটিক্যালি ফেস করবে তখন ওদের মধ্যেও একটা আর্জ হবে যে না, আমি যেহেতু ডাক্তার হচ্ছি, আমার একটা দায়িত্ব থাকবে যে এদেরকে অ্যাওয়ার করা এই ডিজিজটা সম্বন্ধে। তখন সে কি করবে, ওই টপিকসটার সাথে নিজেকে আত্মিক ভাবে জড়িয়ে ফেলবে। তো এটা ইট ক্যান বি এ ওয়ে যে পাবলিক হেলথ বা এই সাবজেক্টটাকে আরো বেশি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে কর্পোরেট করার জন্য। এরই মধ্যে দেখবেন 5টা ছেলে মেয়ের মনে হবে যে না, উই শুড ওয়ার্ক অন ইট এবং আমাদের এখানেই ক্যারিয়ার করা উচিত। তখন ওরা ফ্রম দ্য ভেরি বিগিনিং এই সাবজেক্টটা নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করবে, কারণ পাবলিক হেলথ ইজ এ হিউজ অ্যান্ড ভাস্ট সাবজেক্ট এবং আমাদের ধারণাও নাই যে পুরো পৃথিবীতে পাবলিক হেলথ কতটা গুরুত্ব পায় সব জায়গায়। হ্যাঁ, আমাদের মেডিকেল যে সিলেবাসটা, এটাতে আসলে পাবলিক হেলথকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে এটা আচ্ছা পড়লে পড়লাম, হলে হলো, আমার মনে হয় যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে এভাবেই আমরা ডিল করে আসছি। কিন্তু ব্যাপারটার গুরুত্ব আমরা কিন্তু ওই লেভেলে বুঝিনি। আমরা বুঝেছি এখন যখন পাবলিক কমিউনিটির সাথে কাজ করতে যাচ্ছি, তখন হাড়ে হাড়ে পদে পদে টের পাচ্ছি যে পাবলিক হেলথটা কত গুরুত্বপূর্ণ ছিল।
তো ইট ক্যান বি এ ভেরি ইফেক্টিভ ওয়ে। আমার কাছে মনে হয়েছে এই লেভেলে এসে যে এদেরকে যদি ইনভলভ করা যায়, যে না আমার একটা সায়েন্টিফিক কাজ হবে এটার মাধ্যমে, ডেফিনেটলি প্রত্যেকে নিজের বেনিফিটটা খোঁজে। তখন এই স্টুডেন্টটাও ভাববে যে আমি স্টুডেন্ট ভেবেলেই আমার একটা রিসার্চের কাজের সাথে আমি জড়িত হয়ে যাচ্ছি, আমার একটা পাবলিক হেলথের একটা পাবলিকেশন আসতে পারে। ইট ইজ ভেরি ইন্সপায়ারিং ফর এভরিওয়ান। আমার কাছে মনে হয় ইট ক্যান বি এ ওয়ে। ধন্যবাদ ম্যাম, আপনি বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছিলেন এবং আমি আশা করব যদি আমাদেরকে এমন কেউ শুনে থাকেন যিনি কর্তৃপক্ষের সাথে সংযুক্ত আছেন, ম্যাম যে কথাগুলো বলছিলেন যে আমাদের মেডিকেলের শিক্ষা ব্যবস্থা বা কারিকুলামে পাবলিক হেলথকে আরো কিভাবে ইফেক্টিভ ভাবে নিয়ে আসা যায়, সেটি যদি আসলেই সংযুক্ত করা সম্ভব হয় তাহলে আমি মনে করি যে অদূর ভবিষ্যতে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে ভঙ্গুর দশা আছে সেটি থেকে উতরে ওঠার জন্য আমাদের এই নব্য চিকিৎসকরাই অনেকটুকু সহায়ক হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাম এবং ভাইয়া, আপনারা আজ আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের ব্যস্ততম সময়ের মাঝখানে, সেজন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ খাদিজা আপনাকে এবং পাবলিক হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। আশা করি আমাদের দেশ এই ভয়ঙ্কর প্যান্ডেমিক সিচুয়েশনটা ভালোভাবে উতরে ওঠার শক্তি রাখবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খাদিজা আপু, এবং ধন্যবাদ হিউম্যান এইড এবং ডক্টরস টিভি। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদেরকেও। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ডক্টর টিভি ও হিউম্যান এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠান পাবলিক হেলথ। আগামী শুক্রবার ঠিক বিকাল 5টায় আমরা আবারও হাজির হয়ে যাব পাবলিক হেলথের অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ডক্টর টিভির সাথে।